আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের লেসন 1 এর মানে ইউনিট 1 এর লেসন 1 এই লেসন নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি। এই পর্যন্ত বুঝিয়েছিলাম পার্টস অফ স্পিচ মূলত এই লেসনের মধ্যে রয়েছে। আমি পার্টস অফ স্পিচ কাকে বলে এবং পার্টস অফ স্পিচ 8 প্রকার এইটা কিভাবে বুঝতে পারবে, এখানে একটা কবিতা ছিল সেটা বোঝানোর জন্য সেইটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। তোমরা যারা পার্টস অফ স্পিচ 8 প্রকার এই কবিতার মাধ্যমে বুঝতে চাও তারা পার্ট 1 ভিডিওটা দেখবা। এই ক্লাসে আমি মূলত এই যে অষ্টম শ্রেণীর ইংরাজি সেকেন্ড পেপারের লেসন 1 এর অর্থাৎ ইউনিট 1 এর লেসন 1 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং এখানে মূলত 3টা প্রশ্ন রয়েছে। কিভাবে তোমরা এই 3টা প্রশ্নের উত্তর করবা এবং এখানে যে 3টা রয়েছে কিভাবে এই 3টা জিনিস করবা সেটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো। এবং ভিডিওটি শুরুর পূর্বে মানে শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং প্রতিনিয়ত আমাদের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবা। এবং এই ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে অবশ্যই ফেসবুকে গিয়ে এসেনশিয়াল স্টাডি 360 লিখে সার্চ করবা। এখানে তোমরা পেজ পাবা এবং আমাদের ফেসবুক গ্রুপ পাবা। ফেসবুকে ভিডিওগুলো দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবা এবং তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের গ্রুপে যোগদান করে তোমাদের সমস্যা নিয়ে পোস্ট করলে ইনশাল্লাহ আমরা তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো দেখো এখানে যে 3টা প্রশ্ন রয়েছে, ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স মানে জোড়াই এই প্রশ্নগুলো নিয়ে 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে। তো দেখো প্রথমে এ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু দ্য বোল্ড ওয়ার্ডস ইন দ্য পোয়েম টেল অ্যাবাউট ইজ পার্ট অফ স্পিচ। এই যে কবিতার মধ্যে কিছু কিছু ওয়ার্ড দেখো বোল্ড করা রয়েছে মানে একটু গাঢ় করা রয়েছে, সেটা বলা হচ্ছে হোয়াট ডু দ্য বোল্ড ওয়ার্ডস। এই বোল্ড ওয়ার্ডগুলা কি করে ইন দ্য পোয়েম এই কবিতার মধ্যে টেল অ্যাবাউট তাদের সম্পর্কে বলো ইজ পার্ট অফ স্পিচ মানে প্রতিটা পার্ট অফ স্পিচ সম্পর্কে তোমাদের বলতে হবে। মানে নাউন সম্পর্কে বলতে হবে, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এইগুলা সম্পর্কে কিন্তু তোমাদেরকে বলতে হবে। তো কিভাবে তোমরা এটা লিখবা আমি তোমাদের জন্য অলরেডি সেটা লিখে রেখেছি। এই প্রশ্নটা একটু বড় হলেও কিন্তু তোমাদের এভাবে লিখতে হবে যেহেতু প্রত্যেকটা পার্টস অফ স্পিচের কথা বলা হচ্ছে। আর পার্টস অফ স্পিচ তোমরা জানো 8 প্রকার। 8 প্রকার লিখতে গিয়ে একটু তোমাদেরকে এটা বড় করে লিখতে হবে। তো দেখো দ্য বোল্ড ওয়ার্ডস ইন দ্য পোয়েম প্রোভাইড কনসাইজ ডেফিনেশনস মানে একটা সংক্ষিপ্ত সংজ্ঞা প্রদান করতেছে এই কবিতার মধ্যে যে বোল্ড ওয়ার্ডগুলো রয়েছে সেগুলা। অর ক্যারেক্টারিস্টিক্স অফ পার্ট অফ স্পিচ অথবা এই পার্ট অফ স্পিচের যে বৈশিষ্ট্য সেইটা বলতেছে। হিয়ার্স আ ব্রেকডাউন এখানে দেওয়া হলো। তো দেখো এই যে নাউন, প্রথম আমি কবিতার যে প্রথম নাউন মানে নামটা বা লাইনটা সেটা আমি এখানে লিখেছি। যেমন নাউন সম্পর্কে এখানে কি বলা হয়েছিল, দেখো কবিতাতে বলা হয়েছিল নাউনকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে যে এভরি নেম ইজ কল্ড আ নাউন মানে প্রত্যেকটা নামকেই কিন্তু নাউন বলে ডাকা হয়। তোমরা যদি মনে করো এটা একটু বড় হয়ে যাচ্ছে তাহলে তোমরা এই লাইনটা না লিখলেও পারো, ঠিক আছে। এই যে এভরি নেম ইজ কল্ড আ নাউন এই লাইনটা তোমরা না লিখলেও পারো, ঠিক আছে। এটা আমরা মনে করো বাদ দিলাম যেহেতু একটু বড় হয়েছে, এটা আমরা একটু সংক্ষেপে লেখার জন্য নামটা বাদ দিলাম। তো দেখো আ নাউন ইজ আ ওয়ার্ড, নাউন একটা শব্দ দ্যাট নেমস আ পারসন যেটা হচ্ছে নাম কিসের, একজন ব্যক্তির, একটা স্থানের অথবা কোনো কিছুর নাম অথবা কোনো ধারণার নামই হচ্ছে নাউন। এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি। এরপরে দেখো এখানে ছিল প্রোনাউন। আচ্ছা দেখো প্রোনাউন ইন প্লেস অফ নাউন দ্য প্রোনাউন স্ট্যান্ডস এটা কিন্তু ওই কবিতার নাম মানে ওই কবিতার প্রথম যে লাইন সেটা মানে প্রোনাউনকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তোমরা চাইলে এই লাইনটা লিখতে পারো আর না লিখলেও কোনো সমস্যা নাই। তো আমরা যখন লিখবো না তখন এটা কি হবে, দেখো প্রোনাউন ইজ আ ওয়ার্ড, প্রোনাউন একটা শব্দ দ্যাট রিপ্লেস আ নাউন যেটা মূলত নাউনের স্থানে বসে। কিভাবে বসে আমরা কিন্তু কবিতার মধ্যে
এটা দেখেছি, ঠিক আছে। যেমন দেখো এই যে এখানে ছিল হি, নামের পরিবর্তে হি, আর মানে ছেলেদের নামের পরিবর্তে হি, মেয়েদের নামের পরিবর্তে শি, ঠিক আছে। এরপরে দেখো রয়েছে তোমার অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ এটা হচ্ছে কবিতার ফার্স্ট লাইন। হ্যাঁ, দ্য অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ থিং। অ্যাডজেক্টিভ মূলত কোনো একটা কিছুকে ডেসক্রাইব করে থাকে, মানে বর্ণনা করে থাকে। এটা আমরা না লিখলেও পারি। দেখো, অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইস আ নাউন অর প্রোনাউন। মূলত একটা অ্যাডজেক্টিভ সে মডিফাই করে, মানে বিশেষায়িত করে। মডিফাই মানে বিশেষায়িত করা, কাকে? একটা নাউন অথবা একটা প্রোনাউনকে। বাই ডেসক্রাইবিং ইটস কোয়ালিটি, এটার যে কোয়ালিটি বা গুণ সেটাকে বর্ণনা করার মাধ্যমে। তাহলে ইজিলি কিন্তু আমরা এটা এভাবে করে লিখতে পারি, ঠিক আছে। এরপরে রয়েছে ভার্ব। দেখো, দ্য ভার্ব মিন্স অ্যাকশন, সামথিং ডান। মানে ভার্ব অর্থ হচ্ছে কোনো কিছু করা, কোনো একটা কাজ যেটা করা হয়েছে। এইটা হচ্ছে কবিতার প্রথম লাইন। ভার্বকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল, আমরা সেটা না লিখলেও কিন্তু পারি। তো দেখো, আ ভার্ব এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, স্টেট অর অকারেন্স। ভার্ব মূলত এক্সপ্রেস করে, মানে প্রকাশ করে অ্যাকশন, কাজকে, কোনো একটা বর্ণনাকে, অথবা কোনো একটা অকারেন্সকে। এই জিনিসকে যে এক্সপ্রেস করে, এই তিনটা জিনিস, সেটাকে আমরা ভার্ব বলে থাকি। এরপরে রয়েছে অ্যাডভার্ব। হাউ থিংস আর ডান, দ্য অ্যাডভার্বস টেল। মানে একটা জিনিস বা কোনো একটা জিনিস কিভাবে করা হয়েছে সেইটা দেখানোর জন্য বা সেটা বলার জন্য অ্যাডভার্ব ব্যবহার করা হয়। এটা হচ্ছে কবিতার প্রথম লাইন, আমরা এটা বাদ দিব, ঠিক আছে। বাদ দিয়ে জাস্ট এখান থেকে লিখব, অ্যান অ্যাডভার্ব মডিফাইস আ ভার্ব, অ্যাডজেক্টিভ অর আদার অ্যাডভার্ব বাই ইন্ডিকেটিং ম্যানার, টাইম, প্লেস, ডিগ্রি, এটসেট্রা। একটু ভালো করে তোমরা বোঝো। দেখো, অ্যাডভার্ব যেটা মূলত সেটা শুধুমাত্র নাউন প্রোনাউন বাদে, মানে পার্টস অফ স্পিচ যে তোমার 8 প্রকার রয়েছে, নাউন প্রোনাউন ছাড়া সমস্ত পার্টস অফ স্পিচকে কিন্তু সে মানে অ্যাডভার্ব মডিফাইজ করতে পারে বা বিশেষায়িত করতে পারে। একটা ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এমনকি অ্যাডভার্ব অন্য আরেকটা অ্যাডভার্বকেও কিন্তু সেন্টেন্সের মধ্যে মডিফাই করতে পারে। এবং এটা করে থাকে কিসের দ্বারা? বাই ইন্ডিকেট, মানে ইন্ডিকেটিং করার দ্বারা, অর্থাৎ নির্দেশ করার দ্বারা, এটার ম্যানার, এটার টাইম, এটার প্লেস, এটার ডিগ্রি অনুসারে। যেটা মনে করো হাউ দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরে হোয়ার দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ, যে অ্যাডভার্ব অফ টাইম। এরপরে আচ্ছা সময়, সরি, এটা হোয়েন দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আর হোয়ার দিয়ে যেটা প্রশ্ন করলে পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আর যখন অতিরিক্ত জোর বোঝাবে তখন সেক্ষেত্রে হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এটা আমরা বিস্তারিত ইনশাল্লাহ পরে জানতে পারবো। এরপরে দেখো প্রিপোজিশন। প্রিপোজিশনের সংজ্ঞাটা কবিতার মধ্যে এইভাবে দেওয়া হয়েছে, দ্য প্রিপোজিশন শোস রিলেশন। মানে প্রিপোজিশন মূলত সম্পর্ককে দেখায়। A preposition expresses a relationship between noun or pronoun. প্রিপোজিশন মূলত প্রকাশ করে সম্পর্ক কাদের মধ্যে? এই যে বিটুইন দিয়ে মূলত দুইটা জিনিসকে বোঝায়। দুইটা জিনিসের মধ্যে, একটা হচ্ছে নাউন অথবা আর একটা হচ্ছে প্রোনাউন। এই দুইটা জিনিসের মধ্যে যে সম্পর্কের কাজ করে সেটা হচ্ছে প্রিপোজিশন। অ্যান্ড আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স, এবং অন্যান্য সেন্টেন্সের মধ্যে, মানে সেন্টেন্সের মধ্যে অন্যান্য ওয়ার্ডের সাথে নাউন অথবা প্রোনাউনের যে সম্পর্ক, সেটার মধ্যে যে সম্পর্ক স্থাপন করে সেটার নামে কিন্তু প্রিপোজিশন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে। এরপরে আসো তুমি কনজাংশনে। কনজাংশনস জয়েন ইন ম্যানি ওয়েজ, বিভিন্নভাবে যুক্ত হয়। দেখো, এটা কবিতার লাইন ছিল, আমরা এটা বাদ দিব। আ কনজাংশন কানেক্টস ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস। মানে কনজাংশন মূলত কানেক্ট করে, যুক্ত করে শব্দ, ফ্রেজ অথবা ক্লজকে। এই যে অর, এটাই কিন্তু একটা কনজাংশন। তোমরা কনজাংশন খুব ইজিলি বুঝতে পারবা। এরপরে ফাইনালি ইন্টারজাকশন। এইটা দেখো, দ্য ইন্টারজাকশন ক্যারিজ আউট হার্ক। মানে ইন্টারজাকশন সে নিজেই মানে চিৎকার করে বলতেছে। কি বলতেছে সেটা কিন্তু আমরা কবিতার মধ্যে দেখেছিলাম। ইন্টারজাকশন চেনার উপায় হচ্ছে সেন্টেন্সের মধ্যে এই যে এই চিহ্নটা থাকবে, ঠিক আছে। এই চিহ্নটা থাকলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারজাকশন হয়ে যাবে। খুবই ইজি না? অ্যান ইন্টারজাকশন ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট এক্সপ্রেস স্ট্রং ইমোশন অর সারপ্রাইজ।
ইন্টারজেকশন মূলত এমন একটা শব্দ অথবা এমন একটা ফ্রেজ যেটা প্রকাশ করবে দৃঢ় ইমোশন, মানে দৃঢ় আবেগ অথবা অনুভূতি বা আকমিক যে ঘটনা সেইটা। খুব ইজিলি কিন্তু আমরা এ নম্বর প্রশ্নের উত্তরগুলা করতে পারলাম। এবারে আসো তুমি বি নম্বরে, হোয়াট এক্সাম্পলস অফ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আর গিভেন ইন দ্য পয়েম, মানে কি এক্সাম্পল বা উদাহরণ দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন যে পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলার ইন দ্য পয়েম, কবিতার মধ্যে। তো এই প্রশ্নের উত্তর আমরা এইভাবে লিখতে পারি, দেখো, দ্য পয়েম প্রোভাইডস সেভারাল এক্সাম্পলস অফ পার্ট অফ স্পিচ অফ ইচ পার্ট অফ স্পিচ, মানে প্রতিটার জন্য ভিন্ন ভিন্ন এক্সাম্পল বা উদাহরণ কিন্তু কবিতার মধ্যে দেওয়া ছিল। যেমন নাউনের জন্য কি রয়েছে, দেখো, ফিল্ড, ফাউন্টেইন, স্ট্রিট, টাউন, এটা তোমরা ইজিলি কিন্তু পারবা। দেখো এই যে নাউনের ক্ষেত্রে ফিল্ড, ফাউন্টেইন, স্ট্রিট, টাউন, প্রোনাউনের ক্ষেত্রে হি, শি, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ম্যাজিক, তারপরে ব্রাইডাল, ভার্বের ক্ষেত্রে টু রিড, টু রাইট, টু জাম্প, টু রান, এইগুলাই আমি এখানে তোমাদের জন্য লিখেছি। দেখো নাউন এটা তো বললাম, প্রোনাউন হি, শি, দেয়ার, এরপরে অ্যাডজেক্টিভস ম্যাজিক, ব্রাইডাল, ভার্বস রিড, রাইট, জাম্প, রান, অ্যাডভার্বস কুইকলি, স্লোলি, ব্যাডলি, ওয়েল, তারপরে প্রিপোজিশন ইন, অ্যাট, কনজাংশন, অ্যান্ড, এইগুলা কিন্তু দেওয়া ছিল এক্সাম্পল হিসেবে। এরপরে এই যে ইন্টারজেকশনের ক্ষেত্রে হার্ক, এগুলা ছিল। এরপরে আসো তোমরা সি নম্বরে, ক্যান ইউ থিঙ্ক অফ মোর এক্সাম্পলস অফ ইচ পার্ট অফ স্পিচ, তুমি কি প্রতিটা পার্টস অফ স্পিচের মোর এক্সাম্পল, মানে যেইগুলা দেওয়া রয়েছে তার থেকে বেশি উদাহরণের কথা চিন্তা করতে পারো? হোয়াট আর সাম অফ দেম, তাহলে সেগুলোর মধ্যে কিছু তুমি লিখো, মানে অতিরিক্ত পার্টস অফ স্পিচের, মানে এই 8টা পার্টস অফ স্পিচের যে অতিরিক্ত উদাহরণ তোমাকে লিখতে বলা হচ্ছে। তাহলে ইজিলি কিন্তু আমরা এটা লিখতে পারি। দেখো আমরা অ্যাবসোলিউটলি হিয়ার আর সাম অ্যাডিশনাল এক্সাম্পলস, এখানে অতিরিক্ত কিছু এক্সাম্পল দেওয়া হলো। যেমন নাউনের ক্ষেত্রে আমরা লিখতে পারি বুক, তারপরে হ্যাপিনেস, লাভ, কারেজ, এইগুলা কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে, ওকে। এরপরে দেখো প্রোনাউন্সের ক্ষেত্রে লিখতে পারি আই, ইউ, তারপরে উই, দে, ইট, মি, হিম, হার, আস, দেম, সবগুলো কিন্তু প্রোনাউন। এইগুলো তোমাদের মনে হতে পারে যে মি তো প্রোনাউন না, এটা হচ্ছে আয়ের অবজেক্টিভ ফর্ম, হিয়ার অবজেক্টিভ ফ্রম হিম, শিয়ার অবজেক্টিভ ফ্রম হার, উইয়ের অবজেক্টিভ ফ্রম আস, তারপরে দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, এটা আমরা এভাবে লিখতে পারি। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে লিখতে পারি বিউটিফুল, টল, ইন্টেলিজেন্ট, ফানি, ডেলিসিয়াস, এগুলো লিখতে পারি। ভার্বের ক্ষেত্রে ইট, স্লিপ, প্লে, থিঙ্ক, স্পিক, এগুলো লিখতে পারি। অ্যাডভার্বের ক্ষেত্রে ভেরি, ফাস্ট, লাউডলি, তারপরে কেয়ারফুলি, নেভার, এগুলো আমরা লিখতে পারি। প্রিপোজিশনের ক্ষেত্রে অন, আন্ডার, ওভার, বিহাইন্ড, বিসাইড, এগুলো লিখতে পারি, ঠিক আছে। এরপরে কনজাংশনের ক্ষেত্রে বাট, অর, বিকজ, সিন্স, অলদো, এগুলো কিন্তু আমরা লিখতে পারি। ইন্টারজেকশনের ক্ষেত্রে লিখতে পারি ওয়াও, ও, অপস, হেই, এইগুলা কিন্তু আমরা লিখতে পারি, ওকে। তাহলে বুঝে গেছি, কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, ঠিক আছে। তোমরা শুধুমাত্র মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা, ইনশাল্লাহ গ্রামারগুলো আমি এত সুন্দরভাবে তোমাদেরকে বোঝাবো তোমরা কল্পনাই করতে পারবে না। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ইনশাল্লাহ পার্ট 3-তে, যেহেতু ভিডিওটা একটু লং হয়ে গেল, পার্ট 3-তে আমরা এই 3টা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।